একসময় পাড়ার মারকুটে রগচটা ছেলে হিসেবে আমার ভালোই বদনাম ছিল। ফুটবল বা ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে মারামারি বাঁধানোর কেন্দ্রবিন্দু ছিলাম আমি। ভালো খেললেও ঝামেলার ভয়ে আমার বন্ধুরা আমায় নিয়ে ততস্থ থাকত। আমার দাদা আমার ঠিক উল্টো, শান্ত ভদ্র। সে খেলাধুলা ছেড়ে দিনরাত বই পড়ত, আর আমি মাঝরাতে বাড়ির পাইপ বেয়ে নেমে রাতে ভলিবল খেলতে যেতাম। এহেন বাঁদর ছেলের ভবিষ্যৎ নিয়ে আমার মা বাবা যাপরনায় ভীষণ চিন্তিত ছিল, কিন্তু ওসব আমি পরোয়া করতাম না। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও অবাক হতেন আচার ব্যবহারে আমার আর দাদার আকাশ পাতাল তফাৎ দেখে। স্কুলে গার্জিয়ান কল লেগেই থাকতো। আমার পাড়ার কয়েকজন ভালো বন্ধু ছিল, তারাই আমার দুষ্টুমিকে সায় দিত। ঘরে ফল পড়ে থাকলেও ভর দুপুরে আমি বন্ধুদের নিয়ে পাঁচিল টপকে আম, লিচু, কামরাঙা বাগানে হানা দিতাম। কখনো কিপটে বুড়োর পুকুরে চুপি চুপি মাছ ধরে জমিয়ে পিকনিক করতাম। বাড়ি ফিরলে সারা হাত পায়ে কাটা ছড়ার দাগে ভরে থাকতো। আমার বাবা আমাকে সবসময় বকাবকি করলেও মা একমাত্র বাঁচিয়ে নিত। বলতো, ছেলে মানুষ, বড় হলে ঠিক শুধরে যাবে। বাবা বলতো, আমার মান সম্মান যা ছিল তোমার ছোট ছেলে সব ধুলোয় মিশিয়ে দেবে। বাবা বলতো, তোর কাছে তো সব কিছু আছে, তাহলে এরকম করিস কেন, চুরি মারপিট। আমার দাদা আমার থেকে আলাদা হলেও নিখাত ভালো মানুষ। আমি মার খাচ্ছি দেখলে ও ছুটে এসে আমাকে বাঁচাতো, বোঝাতো। কিন্তু সেসব বোঝবার পাত্র আমি ছিলাম না। সেবার অঙ্ক পরীক্ষার আগের দিন রাতে শুনলাম দাসপাড়ায় যাত্রা হচ্ছে। রাতে বাবা একবার দেখে গেল অঙ্ক প্র্যাকটিস করছি নাকি। তখন মাঝরাত দেখলাম সব আলো নিভে গেছে, তার মানে সবাই ঘুমিয়ে গেছে। শুধু দাদার ঘরে আলো জ্বলছে। বুঝলাম দাদা এখনো পড়ছে। ঘাপটি মেরে ছাদের দরজা খুলে ছাদে উঠে নিজস্ব ভঙ্গিতে তত্তর করে পাইপ বেয়ে নিচে নামলাম। পাশের বদ্যিদের বাগানে আমার বন্ধুদের অপেক্ষা করার কথা। চললাম সেখানে, সবাই মিলে চললাম যাত্রা শুনতে। কিন্তু কখন যে রাত শেষ হয়ে ভোরের আলো ফুটে গেছে খেয়ালই করিনি। বাড়ি ফিরেই দেখলাম হুলুস থুলুস কাণ্ড। সবাই জেনে গেছে আমি ঘরে নেই। বাড়ি ফিরতেই কপালে জুটল মার। বাবা বলল, লেখাপড়া করার আর দরকার নেই ওর। তাও দাদা আমার চোখের জল মুছিয়ে পরীক্ষা দিতে নিয়ে গেল। রেজাল্ট এলে দাদা বাবাকে অঙ্কের নাম্বারটা দেখিয়ে বলেছিল, ভাই পড়ে না বলে সারা বছর না পড়ে ফাঁকি মেরেও 87 পেয়েছ, দেখো পড়লে আরও অনেক নাম্বার পেত। বাবা দুঃখ করে বলেছিল, পড়লে তো দেখ, সে এই দুপুরবেলা পেয়ারা গাছে উঠে কাঁচা কাঁচা পেয়ারাগুলোকে পাড়ছে, একবার করে কামড়ে নিচে ফেলছে। এই ছেলেকে নিয়ে আমি আর পারি না। কিন্তু একসময় এই দুষ্টু অশান্ত ছেলেটা শুধরে গেল, বড় হয়ে গেছিল বলে বোধ হয়। দাদা ডাক্তারি পড়তে হোস্টেলে চলে গেল। বাড়িটা যেন কেমন ফাঁকা হয়ে গেল। আমিও আস্তে আস্তে পড়াশোনায় মন দিলাম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফল করলাম। সবাই একসময় ভুলে গেল আমার দুষ্টুমির কথা। আমার বন্ধু সুনীল, অমর্ত্য, বিতান, আলোক সবাই যেন ভীষণভাবে ব্যস্ত হয়ে গেল তাদের কেরিয়ার নিয়ে। ফুটবল মাঠে এখন গুটি কতক ছোট ছেলেরা খেলে। আমিও ইঞ্জিনিয়ারিং পড়তে হোস্টেলে চলে গেলাম। আমার বন্ধুরাও বেশিরভাগ হোস্টেলে চলে গেল। এক সময় ফিকে হয়ে গেল আমাদের আড্ডা মজাগুলো। আমাদের বন্ধুত্ব সীমাবদ্ধ হয়ে গেল ফেসবুক ছবি পোস্ট করার পর একটা লাইক দেওয়ার মধ্যেই। আমরা সবাই বদলে গেছি।
দরকার ছাড়া আর কেউ কারো খোঁজ নিই না। কয়েক মাস পর যখন বাড়ি ফিরি, 2-4 জন বন্ধুদের সাথে দেখা হলে কেমন আছিস, ভালো তো, এই কথাগুলোর মধ্যেই কথা শেষ হয়ে যায়। কিন্তু একসময় এই আমাদের কথায় শেষ হতো না। একটা সময় ছিল যখন আমরা দুর্গাপূজায় ধুনুচি নাচ নাচতাম, মেয়েদের সাথে তাল মিলিয়ে। পাড়ার পুজোর ভোগ বিতরণ করতাম দায়িত্ব নিয়ে। বেশ কয়েকবার পাড়ার ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছি। এখন দেখি ছোট ছোট ছেলেরা মাঠের সামনে বসে মোবাইল গেম খেলে সবুজ মাঠ একাই পড়ে থাকে। আমরাও কি কম ব্যস্ত নাকি? 2 দিন বাড়িতে থেকেই ফিরে যাই হোস্টেলে। কিন্তু একদিন হঠাৎ দেশ জুড়ে শুরু হলো লকডাউন। কলেজ ছুটি, বাড়িতে ফিরলাম। আমাকে কাছে পেয়ে মা তো বেজায় খুশি। এক এক করে বিতান, আলোক, অমর্ত্য সব ফিরল যে যার ঘরে। আজকাল দিনগুলো খুব বোরিং কাটে। সময় কাটে ওই ফোন, টিভি আর বই পড়ে। এখন মনে হয় বাড়িতে থেকে হাঁপিয়ে উঠেছি আমি। হঠাৎ সেদিন বন্ধ হয়ে পড়ে থাকা আমাদের পাড়ার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় দেখলাম অমর্ত্যর মেসেজ, আজ বিকেলে সবাই বদ্যিদের বাগানে চলে আয়। বেশ রোমাঞ্চ অনুভব করলাম মনে। বিকেল হওয়ার অপেক্ষা করতে লাগলাম। আমি ঘড়ির দিকে তাকিয়ে রইলাম। বিকেল হতেই মাকে বলে বেরোলাম। সবাইকে দেখে বেশ ভালো লাগছে, যদিও সবার মুখ মাস্কে ঢাকা। পাড়ার আমরা সব বন্ধুরাই এসেছে দেখলাম। আমাকে দেখে সবাই বলল, আয় ভাই। বেশ কিছু সময় আলোচনা চলল। সবাই মন দিয়ে শুনছে আলোচনা। না, যা বুঝলাম আমাদের চিন্তা ভাবনা আগের মতোই আছে। আজ শুধু এই মিটিংয়ে বখাটে বন্ধুরা নয়, বরং আমাদের বয়সী আরও আমাদের থেকে জুনিয়র অনেক ছেলে মেয়েই আছে। এবার সবাই মিলে রওনা দিলাম পাশের পোড়ো জমিদার বাড়িটার দিকে। ঘণ্টা 3-এর মধ্যে আমরা নেমে পড়লাম দুটো বাসমগ্য ঘর ধুয়ে মুছে পরিষ্কার করার কাজে। ঘেমে নিয়ে একাকার হয়ে সেদিন বাড়ি ফিরলাম, কিন্তু মনে অগাধ শান্তি অনুভব করলাম। পরের দিন ভোর হতেই সবাই এক হলাম সেই পোড়ো জমিদার বাড়িতে। গিয়েই দেখলাম সবাই একে একে জড়ো হচ্ছে। ভীষণ ব্যস্ততা চারিদিকে। আমাদের 10 জনের টিম রেডি। কেউ আলু কাটছে, কেউ চাল ধুচ্ছে। বিতানের ছোট বোন মুনমুন, যাকে আমরা ছোটবেলায় 1.5 ফুটিয়া বলে রাগাতাম, সে দেখি ওড়নাটা কোমরে বেঁধে ফর্সা মুখ লাল করে বড় একটা খুন্তি হাতে আলুর দমের আলু কষাচ্ছে। হাসি পেল বেজায়, কিন্তু কিছু বললেই খুন্তির ঘা পড়বে, তাই লেগে পড়লাম পেঁয়াজ ছাড়ানোর কাজে। 4 ঘন্টা ঘরে গলগদর্ম হয়ে আমরা আমাদের রান্না শেষ হতে খাবারের প্যাকেট করতে শুরু করলাম। তারপর 3টে সাইকেলে 6 জন বড় বড় ব্যাগে খাবারের প্যাকেটগুলো নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। সারা গ্রাম ঘুরে কোভিড আক্রান্ত, অসুস্থ ও বৃদ্ধ মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে খা দুপুরে রোদে পুড়েও হাসি মুখে বাড়ি ফিরলাম আমরা। মনে হচ্ছে আগের দিনগুলো ফিরে পেয়েছি আমরা। 2 দিনের মধ্যে আমাদের গ্রাম জুড়ে পোস্টারে পোস্টারে ছেপে দিলাম আমাদের নাম্বার। কোনো কোভিড আক্রান্ত অসুস্থ ব্যক্তির হাসপাতালে ভর্তি করার কেউ না থাকলে বা অক্সিজেন সিলিন্ডারের দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব। আমাদের টিম নিয়ে পৌঁছে গিয়ে যথাসাধ্য সাহায্য করব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন সেকেন্ডে মেসেজ আসছে কোন হাসপাতালে বেড ফাঁকা বা কোথা থেকে আমরা অক্সিজেন পেতে পারি, এই সমস্ত তথ্যতে। সেদিন আমাদের গোডাউন ঘর থেকে টেনে বের করলাম আমরা সেই পুরনো সাইকেলটা। বহুদিন ব্যবহার হয়নি। রাতে একটা ফোন ধরতে আলোকের গলা, ভাই হারান জেঠুর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, ইমিডিয়েট অক্সিজেন দরকার।
রাতের নিস্তব্ধতা ভেদ করে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে করতে আমাদের সাইকেল ছুটে চলল হারান জেঠুদের বাড়ির দিকে। ভোর হয়। আমরা এর মধ্যেই অক্সিজেন পৌঁছে দিয়েছি জেঠুর কাছে। জেঠুর কষ্ট কমাতে পেরেছি আমরা। এক সময়ে জেঠুর গাছের কাঁচা মিঠে আম কত চুরি করে খেয়েছি মনে পড়ে গেল। ভোরের মিষ্টি বাতাস বইছে। আমরা এর মধ্যে আলোচনা করছি আমার কিচেনে কি রান্না হবে সেই নিয়ে। ফাঁকা রাস্তায় এগিয়ে চলেছে আমাদের পুরনো সাইকেলগুলো। তারপর আমরা সবাই একসাথে সুর মিলিয়ে গেয়ে উঠলাম জলছবি রংমশাল, স্কুল ছুটির হাজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল বন্ধু চল। আজকের এই ছোট্ট গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।